নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুমাইয়া পারভীন। উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফিমেল জেনাইটাল ডিজিজেস, অথবা বলা যায় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস ডিজিজেস, অথবা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিজিজেস। তিনভাবেই বলা যায়। আমরা এইভাবে যদি পড়ার ক্ষেত্রে ইউজ করি টার্ম এন্ড টার্মিনোলজি গুলা, তখন কিন্তু আমরা ইজিলি সার্চ করতে পারবো, বিশেষত গুগলে। তো আমি একটু মোবাইলটা, আচ্ছা, যে কোনো রোগ সম্পর্কে জানতে হলে আমাদের আগে অবশ্যই জানতে হবে যে ওই অর্গানটা কি বা কোথায় এর লোকেশন। এ ব্যাপারে কিন্তু আমাদের বেশ ভালো জ্ঞান রাখতে হবে। আগে পরে এগুলা নিয়ে বেশ কথা হবে। তো আমি পরের স্লাইডে দেখি। রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে যেহেতু রোগগুলা বলবো বা এর থেরাপিউটিক্স বলবো, তার আগে এর ফাংশন, এর লোকেশন এগুলা জানবো। আমরা পরবর্তীতে ছবিও রাখা আছে, ওটাও দেখবো। তো ফাংশন দেখি কি কি আছে এখানে। ফাংশন অফ রিপ্রোডাক্টিভ সিস্টেমের, the female reproductive system is the body part that helps women to menstruate, have sexual intercourse, reproduce. তো এই সিস্টেমের কাজ কি? মেনস্ট্রুয়েশন করানো, সেক্সুয়াল ইন্টারকোর্সে হেল্প করা, আর রিপ্রোডিউস মানে হচ্ছে জন্ম দেওয়া বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইন যে কাজগুলো আর কি এখানে। তো এইগুলা বলার আগে আমি একটু যেহেতু এখানে বেশ সবগুলাই আমি ইংলিশেই লেখা, আমি বাংলা টাইপিং অতটা ফ্লুয়েন্ট না, যার জন্য আমি আর আমরা যেহেতু মেডিকেল পার্সন, আমরা কিন্তু সবগুলা ইংলিশেই ব্যবহার করার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বাংলাটাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে চেষ্টা করব। এটা আমাদের সবার জন্যই ভালো হবে। এই কথা বলার কারণ হচ্ছে আমাদের বিএইচএমএস দের কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেকেরই এইচএসসি এসএসসি তে সায়েন্স নাই। বিএইচএমএস দের এটা একটা সুবিধা আমি বলবো, যে এই প্ল্যাটফর্মে আসার বা হোমিওপ্যাথ হওয়ার একটা অনেক বড় সুবিধা। তো সেই ক্ষেত্রে আমাদের ড্রব্যাক হচ্ছে যে এরকম আমাদের সায়েন্স নাই অনেকের। তো এই ক্ষেত্রে একটু কষ্ট করতে হয়, কিন্তু চেষ্টা করলে হয়ে যায়। তাই আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমার আলোচনার মধ্যে টার্মস এন্ড টার্মিনোলজি গুলো রাখার চেষ্টা করি। কারণ আমরা যখন রেপার্টরি ইউজ করি, বিশেষত এসআর ফাটাক স্যারের রেপার্টরি, তারপর রবিন মাসি স্যারের রেপার্টরি, উইলিয়াম বরিক স্যারের রেপার্টরি, এগুলো যদি যখন ইউজ করবো, তখন কিন্তু আমরা এই মেডিকেল টার্ম যদি না জানি, আমরা রেপার্টরাইজেশনটা করতে পারবো না প্রপারলি। তাহলে এটা জানা খুবই জরুরি। তো আর না জানলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট পোহাতে হয়, জানলে ইজি হয়ে যায়। একটু জানলে পরে কি হয়, যেমন আমরা তো এখন গুগল সার্চ করতে পারি, যে টার্মটা যদি জানি, আমরা গুগল সার্চ করলাম, আমরা বেশ অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে যাই। সাথে সাইন্স সিমটম তো থাকেই। যদি আমরা কোনো জার্নাল পড়ি, সেক্ষেত্রেও কিন্তু হেল্প হয় আমাদের বেশ, কারণ এখানে অনেক ওয়েবসাইট থাকে গুগলে। আমরা ভেতরে গিয়ে যদি পড়ে দেখি, তাহলে আমাদের হেল্প হবে, শিক্ষা হবে। যেমন ধরেন, এইটার উপরে আমি একটুখানি কথা বলবো। যেমন ধরেন, একটা পেশেন্ট আসলো আমাদের চেম্বারে যে পেটে ব্যথা নিয়ে, লোয়ার অ্যাবডোমেন পেইন নিয়ে যদি আসে, এখন আমাদের জানতে হবে কিন্তু যে লোয়ার অ্যাবডোমেনে কি কি থাকে আর ব্যথাটা কোন জায়গায় হচ্ছে, তাই না? যদি ডায়াগনোসিস করে আসে, যদি আগে থেকে যদি এরকম হয় যে অন্য ডাক্তার দেখে আসছে, যদি অ্যালোপ্যাথি ডাক্তার যদি দেখে আসেন, তাহলে কিন্তু ডায়াগনোসিস করা থাকে। যদি না করা থাকে, পেশেন্ট আসলো, তাহলে আমাকে কিন্তু সাইন সিমটম নিলেই হবে, জানলেই হবে না, আমাকে সাথে জানতে হবে পেশেন্টের পেইনটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে। তো আমরা যদি এই পেশেন্টের বেডে শুয়ে যদি আমরা পেশেন্টটাকে চেক করি বা পালপেট করার চেষ্টা করি যে তার আপনার পেইনটা কথার কোথায়। সাথে একটা নয়েজ আসতেছে। একটা সুমাইয়া পারভিন ম্যাম, আচ্ছা, আমার সম্ভবত আপনি কি শুনতে ফ্যানের। পাচ্ছেন? আপনার কথার সাথে একটা নয়েজ আসতেছে। এখন ঠিক আছে? এখন অনেকটা ক্লিয়ার। আচ্ছা, কতটুকু বুঝতে পারছেন? আবার কি বলতে হবে? বোঝা যাচ্ছিল ম্যাম সবটুকুই, কিন্তু
না না, আবার বলতে হবে না, আপনি কন্টিনিউ করুন। হুম, আচ্ছা। তো যে পেশেন্টের কথা বলছি, যে পেটে ব্যথা নিয়ে আসলো, মানে লোয়ার অ্যাবডোমেনে পেইন নিয়ে আসলো, আমাদেরকে দেখতে হবে কোথায় পেইনটা আসলে কোথায় হচ্ছে। তো তাকে এক্সামিন করার জন্য পেশেন্ট বেডে শোয়ানো হলো, তো আমরা পালপেট করব। তো পুরাটা মানে এই যে তলপেটে ব্যথা নিয়ে আসছে, লোয়ার অ্যাবডোমেন পেইন যে নিয়ে আসছে, আমরা পুরাটাতেই পালপেট করব। এখন কোন কোন সিচুয়েশনে দেখা যায় যে যেখানে আমরা টাচ করলাম আর পেশেন্ট উফ করে উঠলো, তার মানে ওইখানটা কিন্তু টেন্ডারনেস পাওয়া গেল, তাহলে বোঝা যাবে যে পেইনটা সম্ভবত ওইখানে। তো ওই জায়গাটাতে কোন অর্গান আছে? কারণ লোয়ার অ্যাবডোমেনে ইন্টেস্টাইনস আছে, তারপর কোলনস আছে, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, যে পুরুষ হোক আর মহিলা হোক, তারপর এখানে অ্যাপেন্ডিক্সও কিন্তু আছে। তো এইখানে আমাদেরকে যখন মানে আমরা যখন পালপেট করব, তখন যদি অ্যাপেন্ডিক্স যেখানে আছে সেখানে যদি টেন্ডারনেস পাই, মানে ব্যথা যদি সেখানে দেখায়, তাহলে কিন্তু আমরা গেস করতে পারলাম তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তো অ্যাপেন্ডিসাইটিস যখন হয়েছে আমরা ডায়াগনোস করতে পারলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কেসটা অনেক দূর আগে যেতে পারলাম। আমরা তখন রেপার্টারাইজেশন যদি করি, আমরা অনেক মেডিসিন পাবো, সেখান থেকেও হেল্প নিতে পারবো যে ওই পেশেন্টটা কোন ওষুধটা মানে কোন ওষুধটা তাকে কাজে দিবে, এটা একটা সাইড বললাম। আর যদি ডায়াগনোস করে আসে, তাহলে কিন্তু এখনকার দিনের কথা বলি, আধুনিক যুগের কথা, পেশেন্টরা কিন্তু নিজেদের যখন ডায়াগনোসিস হয়ে যায় সেটা নিয়ে কিন্তু তারাও গুগল করে, অনেক কিছু জানে। তখন ওই পেশেন্ট এসে যখন আমাদের সামনে বসে দুই এক লাইন বলবে, আমরা যদি সেটা মানে রিপিট করতে না পারলাম, অথবা আমরা যদি তাকে মানে ফিডব্যাকটা দিতে না পারলাম, তখন কিন্তু পেশেন্টও বুঝে যায় যে এই ডাক্তারের লেভেল কোথায়, এই ডাক্তার কতটুকু জানে, তাই না? এটা কিন্তু আমাদের কমিউনিটির জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। তলপেটের ডান পাশে অ্যাপেন্ডিক্স থাকে, সেখানে যদি টেন্ডারনেস থাকে আমরা ধরে নিতে পারি সেখানে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তখন আমরা কিন্তু ইউএসজিও করব, অন্যান্য যেই টেস্টগুলো থাকে সেগুলো আমরা করব, তারপরে আমরা ডায়াগনোসিস উপরে বেস করে এবং আমাদের যেই চিরাচরিত সাইন এন্ড সিমটম সেগুলো নিয়ে আমরা পেশেন্টকে ওষুধ দেবো, ইনশাল্লাহ সেরে যাবে। আর অ্যাপেন্ডিক্সের একটা থেরাপিউটিক্স বলে দেই, সেটা হচ্ছে প্রাইমারি, যদি প্রাইমারি একেবারে নিতান্ত প্রাইমারি স্টেজে থাকে, সেই ক্ষেত্রে আইরিস টেনেক্স খুব ভালো কাজে দেয়। এটা আমার স্যার করেছিলেন, আমি দেখেছিলাম। আচ্ছা দেখ, এবার আসি, এবার আমরা আমাদের ক্লাসে চলে আসি। ফাংশন ওইটুকু কথা বলার মানে গল্পটা বা আমি একটা পেশেন্টের উদাহরণ দেওয়ার একটাই উদ্দেশ্য, যেন আমরা এগুলো একটু মনোযোগী হই, এটা খুবই দরকারি। আচ্ছা, ফাংশন তো বললাম, মেনস্ট্রুয়েশন হওয়া, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ফাংশন, মেনস্ট্রুয়েশন হওয়া, সেক্সুয়াল ইন্টারকোর্সে হেল্প করা আর রিপ্রোডিউস করা। তারপর কি ফিমেল জেনাইটাল ডিজিজের আরো আরো যেই পার্টস গুলা সেগুলো দেখবো। কি আছে এখানে? ফিমেল জেনাইটাল ডিজিজ ইজ আ ডিসঅর্ডার of the structure or function of the female reproductive system. ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচারে মানে গঠনে অথবা কাজে যদি কোনো ডিসঅর্ডার আসে বা ডিসফাংশন আসে, তখনই কিন্তু সেটা একটা ডিজিজ কন্ডিশন, তাই না? তো আর এই জিনিসটা আমরা যখন আমি এতক্ষণ যা বলছিলাম, নয়েজ হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? আপনি কন্টিনিউ করুন ম্যাম, এখন কন্টিনিউ করুন, শুনতে পাচ্ছি। জি আচ্ছা, তারপরে কি? হ্যাঁ, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনে তারপরে কি আছে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড প্রাইমারিলি ইনসাইড দ্য পেলভিক ক্যাভিটি। আমরা যেহেতু ফিমেল জেনাইটালস নিয়ে বা রিপ্রোডাক্টিভ অর্গানস নিয়ে মানে আলোচনা করছি, তো এই ক্যাভিটি, এই অংশটা কোথায় আছে? পেলভিক ক্যাভিটিতে। তো পেলভিক ক্যাভিটিতে আর কি কি আছে? রিপ্রোডাক্টিভ অর্গানস গুলা কি কি? সেগুলো হচ্ছে ওভারি, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, urinary bladder, urethra, clitoris, G-spot, labia majora, labia minora, Bartholin's gland, etc. আরো আছে ইত্যাদি, মানে হচ্ছে আরো অনেক আছে, আমি অল্প স্বল্প লিখলাম। আপনারা যখন সার্চ করবেন বা পড়বেন অথবা জানেন, এখানে ম্যাক্সিমাম ডাক্তারই আছেন অনেক ভালো জানেন, হয়তো বা ক্লাসে আসেন না, নিচ্ছেন না, আমরা আমাদেরকে বঞ্চিত করছেন। আমি তাদেরকে বলবো আপনারা আসবেন, আমাদের ক্লাস নেবেন। যেমন জাহাঙ্গীর স্যার আমাদের কিন্তু এই ক্লাসগুলো খুব ভালো করান, আমার অনেক ভালো লাগে ওনার ক্লাস করতে। আচ্ছা,
তারপরে দেখি এই যে পার্টস গুলা বললাম, জেনাইটাল পার্টস গুলা বললাম, এই পার্টস গুলো আবার দুইটা ভাগ। কি কি? These organs are divided into two parts as external reproductive organs আর internal reproductive organs, বাইরের অংশ এবং ভেতরের অংশ। তো আমাকে বাইরের অংশ নিয়ে প্রথমে কথা বলি। The function of the external genitals are to protect the internal parts from infection and allow sperm to enter the vagina. External পার্টের কাজ কি? যে ইন্টারনাল যে অর্গানস গুলো আছে সেগুলোকে সেভ করা ইনফেকশন থেকে এবং স্পার্মকে হেল্প করা ভেজাইনা দিয়ে একদম ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত যাওয়া। আর এই অংশটাকে কি বলে? দ্য ভালভা ইজ দ্য কালেকটিভ নেম ফর অল দ্য এক্সটার্নাল জেনাইটালস। এই যে বাইরের অংশের কথা বলছি, যে এক্সটার্নাল পার্ট, বাইরের অংশ, এইটাকে মূলত একটা ওয়ার্ড দিয়ে, একটা টার্ম দিয়ে ভালভা, এটা দিয়েই বোঝানো হয়। A lot of people mistakenly use the term vagina. অনেক সময় ভুলবশত আমরা বলে ফেলি আর ইউজ করা হয় ভেজাইনাকে বুঝি মানে জেনাইটালস বোঝানো হয় না, শুধু ভেজাইনা দিয়ে বোঝানো হয় না। এটা ইন্টারনাল পার্ট, ইন্টারনাল পার্ট আছে এবং ইন্টারনাল পার্টের নাম হচ্ছে এক্সটার্নাল অ্যানাটমির একটা ছবি। আমরা এখানে আগেও বললাম যে আমরা এখানে সবাই ম্যাচিউরড এবং সবাই মেডিকেল পার্সন। তো ছবিটা যদিও আমি একদম সিম্পল মানে রেখেছি, আপনারা গুগল করে আরো অনেক পাবেন। সিম্পল রাখার উদ্দেশ্য যে আমি যেন আলোচনা করতে গেলে এই যে কয়েকটা আছে যেগুলো না করলে না বা যেগুলাই করা জরুরি সেগুলাই রাখা আছে এখানে। তো এখানে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি সরি, প্রথমত একদম উপরে পিউবিক এরিয়া, পিউবিক এরিয়ার আরেকটা নাম হচ্ছে মন্স পিউবিক। তারপরে বামে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্সারটা বা আমার মাউস পয়েন্ট দেখতে পাচ্ছেন আউটার লিপস বা লেবিয়া মেজোরা। ডান পাশে ক্লিটোরিস, লেবিয়া মেজোরা ক্লিটোরিসকে ঢেকে রাখে, এটা নিয়ে পরে কথা বলছি আমি। ইনার লিপস মানে হচ্ছে ভেতরের যে লিপস বা লেবিয়া মাইনোরা, আর সেই সাথে ক্লিটোরিসের নিচে ব্লাডার ওপেনিং, তার নিচে ভেজাইনাল ওপেনিং, আর সবশেষে বার্টলিন গ্ল্যান্ড। এই দুটা গ্ল্যান্ড কিভাবে লোকেটেড আছে এটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো, আরো ক্লিয়ারলি দেখবো। এখানে যে কয়েকটা আছে এগুলা নিয়ে একটু আলোচনা করি। যেমন মন্স পিউবিস নিয়ে, যেটা পিউবিক এরিয়া, এটা কি এবং এটা কোথায়? A pad of fat that is located at the interior over pubic bone. Pubic bone এর উপর এই প্যাড লাইক মানে ফ্যাট চর্বির মতো একটু অংশ যেটাকে মন্স পিউবিস বলে। আফটার পিউবার্টি ইট বিকামস কভার্ড উইথ পিউবিক হেয়ার। এইখানেই পিউবিক হেয়ার গ্রো করে। এই মন্স পিউবিসের উপরে বা পিউবিক, এটা কি? হ্যাঁ, পিউবিক এরিয়া, পিউবিক এরিয়াতেই পিউবিক হেয়ার গ্রো করে। এটা কখন? পিউবার্টি এজ যখন আসে তখন থেকে অল্প স্বল্প শুরু হয়, যখন মেনস্ট্রুয়েশন চলে আসে বা মেনার্জি শুরু হয় তখন এটা কভার্ড উইথ হেয়ার মানে হেয়ার দিয়ে ভরে যায়। তারপর আসতেছে লেবিয়া মেজোরা বা এক্সটার্নাল লিপস। তো লেবিয়া মানে কি? লেবিয়া মানে হচ্ছে লিপস, আর মেজোরা মানে হচ্ছে লার্জার, মানে বড় বড় সাইজে বড় ঠোঁট বোঝানো হচ্ছে এটাকে। তো the labia majora enclose and protect the other external reproductive organs. এখানে লার্জার যে লেবিয়া আছে বা লার্জার যে লিপস আছে, এই লিপস দুটা অন্যান্য অর্গানস গুলোকে কিন্তু প্রোটেকশন দিচ্ছে বা ঢেকে রাখছে। আবার কি কি হয় এখানে ডিউরিং পিউবার্টি হেয়ার গ্রোথ, একটু আগে যেটা বললাম, হেয়ার growth occurs on the skin of the labia majora, which also contains sweat and oil secreting glands আছে, আবার সোয়েটস হয়। যেহেতু এখানে লোমকূপ আছে সেখানে কিন্তু ঘাম হবে। এই ঘাম নিয়েও আমরা পরবর্তীতে থেরাপিউটিক্স দেখবো, ঘামের ব্যাপারে কি কি আছে বা কি কি ওষুধ আসতে পারে। এই গেল লেবিয়া মেজোরা বা লার্জার লিপ। লেবিয়া মাইনোরা মানে ছোট ঠোঁট। দ্য লেবিয়া মাইনোরা স্মলার লিপ ক্যান হ্যাভ এ ভ্যারাইটি অফ সাইজ। ছোট বড় মানে মানুষের যে বডি স্ট্রাকচার, যে ফিজিক
ফিজিক কন্ডিশন দেখে ওই ওই অংশটাও বড় ছোট হতে পারে, অ্যান্ড শেপ সাইজ এবং এই এতে আকারও ডিফারেন্ট হতে পারে। দে লাই জাস্ট ইনসাইড দ্য লেবিয়া মেজোরা অ্যান্ড সারাউন্ড দ্য ওপেনিং অফ দ্য ভেজাইনা। ওপেন, যে আমরা একটু আগে দেখলাম না এই চিত্রের মধ্যে যে ভেজাইনাল ওপেনিং, ব্লাডার ওপেনিং, এই দুইটা অংশকে কি করে এই লেবিয়া মাইনরা কভার করে রাখে। তো এইগুলো হচ্ছে লেবিয়া মাইনরাকে দেখলাম আমরা। তারপরে আর কি আছে ইউরেথ্রা, the tube that carries pee from the bladder to the outside of the body। ইউরেথ্রা মানে হচ্ছে মূত্রনালী, বাংলায় যেটা মূত্রনালী, সেই মূত্রনালী দিয়ে কি হয় ইউরিনটা বের হয়ে যায়, ভেতর দিয়ে কিডনি যে ইউরিন প্রডিউস করে সেটা বের হয়ে যায় ইউরেথ্রা দিয়ে, ইউরেথ্রাল ওপেনিং দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, তারপরে আসতেছে ক্লিটোরিস। The two labia minora meet at the clitoris, a small sensitive protrusion that's comparable to the two penis in men or people assigned male at birth। আচ্ছা, এটা আমি একটু বাংলাতেই বলে দেই। এখানে বলতেছে যে দুই রকমের যে লেবিয়া মেজোরা মাইনরা আছে তারা কি করে এসে ক্লিটোরিসের উপরে ক্লোজ হয়, উপর দিকে ক্লোজ হয়। আমরা ছবিতে আগেও দেখে আসছি। তো এই ক্লিটোরিসটা কি, ক্লিটোরিসটাকে বলতেছে যে এটা হচ্ছে মেল যে পেনিস গ্ল্যান্ডস থাকে, ক্লিটোরিসটাও কিন্তু ফিমেল পেনিস অনেকটা বলা হয়। তো এইটার যে মেল জেনাইটালের যে পেনিসের যে সেল দিয়ে গঠিত, ক্লিটোরিসটাও ঠিক একই সেল দিয়ে গঠিত। আর এই মেল গ্ল্যান্ডস পেনিস যেমন সেক্সুয়াল স্টিমুলেশনে কাজ করে, ঠিক একই রকম এই ক্লিটোরিসও কিন্তু ফিমেলদের ক্ষেত্রে স্টিমুলেন্ট হিসাবে কাজ করে, এখানেই তার সেন্সেশনটা হয়। তো ভেজাইনাল ওপেনিং তার পরবর্তীতে আসতেছে, দ্য ভেজাইনাল ওপেনিং অ্যালাউস মেনস্ট্রুয়াল ব্লাড অ্যান্ড বেবিস টু এক্সিট। এখানে ভেজাইনাল ওপেনিং দিয়ে মেনস্ট্রুয়েশনের ব্লাড বের হবে এবং যখন এই রিপ্রোডিউস করবে, আমি কিন্তু ফাংশন বলে আসছিলাম, তো রিপ্রোডিউস যখন করবে সেখানে আসতেছে কি যে বাচ্চা যখন হবে এই ভেজাইনাল ওপেনিং দিয়ে বের হবে। আবার যখন মেনস্ট্রুয়েশন হয় তখন কিন্তু ট্যাম্পন ইউজ করা হয়। আবার অনেক সময় যেই মাস্টারবেশনের আমরা হিস্ট্রি পাই, এই যে এইভাবেই এখানে ভেজাইনাল ওপেনিং দিয়েই এগুলা করা হয়। তো এখানে কাজটাও বলা আছে, এখানে টেম্পন্স মানে হচ্ছে আমরা পেশেন্টকে যে অনেক সময় প্রেসক্রাইব করি যে যারা প্যাড ইউজ করতে পারে না তারা টেম্পুন ইউজ করতে পারে, তো টেম্পুনটাও ইনসার্ট করা হয় এই ভেজাইনাল ওপেনিং এ। তারপর ফিঙ্গার্স, সেক্স টয়েস or penises can go inside the vagina through the vaginal opening। vaginal opening এবং ওপেনিং এর কাজ আমরা শুনলাম। এবার আসি হাইমেন। হাইমেন হচ্ছে বাংলায় বললে সতীচ্ছেদা বলা হয়। তো এটা নিয়ে অনেক মিথ আমাদের মধ্যে আছে। আমরা যারা মেডিকেলের স্টুডেন্ট আছি, আমরা যারা মেডিকেল প্র্যাকটিসিং ডাক্তার আছি, তারা নিশ্চয়ই ওগুলা মিথের দিকে যাব না, আমরা অ্যাকচুয়ালটা জানবো। হাইমেনটা কি সতীচ্ছেদা যদিও বলা হয়, একটা সময় ছিল যখন বাল্যবিবাহ খুব কমন ছিল, তখন কিন্তু মেয়ে বাচ্চাদের পিউবার্টি এজের আগেই বিয়ে হয়ে যেত। তখন দেখা যেত যে এই হাইমেনটা তাদের ঠিক মতো হয়নি, কি বলে ওপেনিংটা হয়নি, হাইমেন সেটা অক্ষত থেকে যায়। তখন যখন দেখা যায় বিয়ে হলো, যখন ফিজিক্যাল ইন্টারকোর্সে যাচ্ছে তখন ব্লিডিং হচ্ছে। তো এই হাইমেনটা কিন্তু খুব পাতলা একটা পর্দা, এত পাতলা যে একটা ছোট বাচ্চা 4 বয়সের বাচ্চা থেকে শুরু করে বেশ আরো অনেকের অনেক তাড়াতাড়ি হয়ে যায়, 4 বছরের বাচ্চারও এই হাইমেনটা কিন্তু ফেটে যেতে পারে। এটা একদম থিন একটা পর্দা, যে জিনিসটা না থাকা আর থাকা, ওই সতীচ্ছেদা কথা যে বলা হয় এই কথার সাথে এটা একেবারেই যায় না। এটা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। আর যদি না ফাটে তাহলে মেনস্ট্রুয়েশনটা কিভাবে হবে, কারণ এটা তো ভেজাইনাল ওপেনিংটাকে ঢেকে রাখে, তাই না? এটা যদি আবার পারফোরেটেড হয় তখনও কিন্তু দেখা যায় এই হাইমেন যদি পারফোরেটেড হয় তখনও কিন্তু মহিলাদের মেনস্ট্রুয়েশনে প্রবলেম হয়, মেনার্কিতে প্রবলেম হয়, মানে পিউবার্টি এই যে অনেক সময় দেখা যায় এই পর্দা যদি মানে অনেক থিক হয়, সেই ক্ষেত্রে সার্জিক্যাল অপারেশনে যেতে হয়। কখন যেতে হয়? যে ওই পিউবার্টি এজ এসে গেল কিন্তু তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, সেটা ডিলে করতেছে, এদিকে তার হয়তো বা লোয়ার অ্যাবডোমেন বেশ বড় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? যখন ইউএসজি করা হয় তখন দেখা যায় যে তার হাইমেন এত বেশি ঠিক ছিল যে এটা পারফোরেটেড হতে পারেনি এবং মেনস্ট্রুয়েশনও হতে পারেনি, তখন এটা ক্রিপ্টো মেনস্ট্রুয়েশন হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে আমরা আরো ভালো করে জানবো। আমি তো এখানে একদম সংক্ষেপে রাখছি এবং বলার ক্ষেত্রেও যতটুকু সম্ভব
আহ, বোঝানোর চেষ্টা করতেছি। তো হাইমেন নিয়ে আমরা ওই মিথের দিকে যাব না, মানে আগের দিনের কথার দিকে যাব না, এটা নর্মালি নাই থাকতে পারে। আবার যারা অ্যাথলেট, মেয়েরা যে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, স্কুলে যে খেলা দেয়, হ্যাঁ খেলাতে অংশগ্রহণ করে, তখন এই দৌড়াদৌড়িতে, সাইক্লিং এ, এগুলাতে কিন্তু হাইমেনটা কেটে যেতেই পারে। আচ্ছা যাক, এই গেল হাইমেনের গল্প। এখন এটা যদি খুব বেশি ঠিক না হয়ে যায়, এটা অটোমেটিক্যালি চলে যায়, ফেটে যায় এবং মিউচুয়েশনটা হয়। তার পরবর্তীতে আসতেছে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ডটা কি? Two pea-sized glands located at the opening side of vagina which secrete lubricants to lubricate the vaginal canal. এটা কিন্তু অনেক বড় কাজ। বার্থোলিন গ্ল্যান্ডটা কোথায়? এই ছবিটা আমরা একটু দেখি। এই যে নিচে দুটা গ্ল্যান্ড, এই ছোট ছোট দুইটা গ্ল্যান্ড, এই ভেজাইনাল ওপেনিং এর নিচে ছোট ছোট দুইটা গ্ল্যান্ড আছে, এগুলো হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। এইটাও যখন সেক্সুয়াল অ্যারাউজাল হয় তখন এরা কি করে? কিছু লুব্রিকেন্ট সিক্রেট করে, রিলিজ করে। সেই লুব্রিকেন্ট গুলা ভেজাইনাল ক্যানেলকে লুব্রিকেটেড রাখে, মানে হচ্ছে পিচ্ছিল রাখে, যেটা ফিজিক্যাল ইন্টারকোর্স, কয়েশন যাই বলি আমরা, সেই ক্ষেত্রে হেল্প করে। তারপরে এখানে আমি বললাম, একটু আগে যেমন বললাম যে আমি ভালো ডিটেলস রাখা আছে, দেখেন এইখানে বার্থোলিন গ্ল্যান্ড গুলা যেটা নিয়ে বললাম, দেখেন ভি করে দেখানো হচ্ছে কোথায় এই দুইটা গ্ল্যান্ড আছে। এগুলা যখন সেক্সুয়াল অ্যারাউজাল হয় এরা লুব্রিকেন্ট সিক্রেট করে। আর একটু আগে যেমন বললাম যে পুরুষদের ইয়ের মতো, পেনিসের মতো মহিলাদেরও এই ক্লিটোরিসটা কাজ করে, সেটা দেখেন এখানে ছবিটা একদম খুব ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন তো না? প্রিপোজ গ্ল্যান্ড, ক্লিটোরিস, লেবিয়া মাইনোরা, আর তারপর হ্যাঁ ইউরেক্টাল ওপেনিং, লেবিয়া মেজরা, ভেজাইনাল ওপেনিং দুই পাশে। এটা হচ্ছে লেটারাল সাইড করে ইন্টারনাল এন্টেরিয়র লেটারাল ভিউ, হ্যাঁ সাইড থেকে করে দেখানো হয়েছে। আর এটা ভালভা এক্সটার্নাল এন্টেরিয়র ভিউ, এই অংশটা এক্সটার্নাল এন্টেরিয়র ভিউ, আর এটা ইন্টারনাল এন্টেরিয়র লেটারাল ভিউ। তাহলে এই অংশটুকু আমরা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তারপরে কি আসতেছে? টাইপস অফ ভালভোভেজাইনাল ডিসঅর্ডার, যেটা আজকে আমাদের মূল টপিক, যে কি কি অসুখ হতে পারে। There are many different kinds of vulvovaginal disorders. Some of the most common are, মানে মোস্ট কমন যেগুলা হয় সেগুলোর মধ্যে কি কি আসতেছে? ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, ডিসপেরোনিয়া, জেনাইটাল ওয়ার্ড, লাইকেন প্ল্যানাস, লাইকেন স্ক্লেরোসিস, লাইকেন ক্রনিকাস, ভেস্টিবুলোডাইনিয়া, ভালভার ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া, ভালভার ডার্মাটাইটিস, ভালভার পেইন, ইস্ট ইনফেকশন। ইস্ট ইনফেকশনটা খুবই কমন, ব্যাকটেরিয়াল ভেজাইনোসিসটাও খুবই কমন। তো এইগুলার জন্য পরে দেখেন আরো এখানে যে নামগুলা বেশ আমাদের যে রেপার্টরি আছে ওগুলাতে কিন্তু আমরা পাবো, এক এক করে সবগুলা ম্যাক্সিমাম গুলাই পাবো। হ্যাঁ এখানে এক্সেট্রা দেওয়া আছে, তার মানে আরো অনেক রকমের অসুখ হতে পারে। এগুলা হচ্ছে কমন, খুব কমন। এই কমন গুলা জেনে নিই, বাকিগুলো আমরা যখন আরো জানবো, আরো পড়বো, নিজেরাও বের করতে পারবো। এবার সিমটম দেখি। সিমটমে আসতেছে ইচিং অর বার্নিং, ইদার ইন্টারনাল অর এক্সটার্নাল। এই যে আগের যে অসুখগুলো আমরা দেখলাম, এগুলা যে হতে পারে, এগুলা হলে পরে কি কি আসতে পারে? যেমন ইচিং অর বার্নিং, চুলকানি অথবা জ্বালা হতে পারে, ভেতরেও হতে পারে, এটা বাইরেও হতে পারে। পেইন উইথ ইন্টারকোর্স অর কয়েশন, যখন ইন্টারকোর্সে যাবেন ফিমেল এন্ড মেল পার্টনার, তখনও কিন্তু তাদের মানে এই ফিমেলের খুব সমস্যা হবে, পেইন হবে। তারপরে স্কিন ইরেগুলারিটিস such as patches or bumps, এখানে ছোপ ছোপ দাগ হয়ে যেতে পারে, বা যেটাকে বলে আলসারের মতো, আলসারও হতে পারে, বাম্পসের মতো হতে পারে, যে গুটি গুটি হয়ে যাওয়া। ভেজাইনাল অর ভালভার পেইন, এই ক্ষেত্রে ভেজাইনাল ভালভার পেইনও হতে পারে। ঠিক আছে, সিমটম গুলো দেখলাম, ইচিং বার্নিং থাকবে, হয়তো বা ভেতরকার নয়তো বাইরে, দুই পাশেও হতে পারে। পেইন উইথ ইন্টারকোর্স, ইন্টারকোর্সের সময় ব্যথা। স্কিন ইরেগুলারিটিস, আমরা দেখবো যখন এক্সিমা দেখবো তখন দেখবো যে স্কিন ইরেগুলারিটিসটা কেমন হয়। ভেজাইনাল অর ভালভার পেইন, মানে ওই অংশে পেলভিক অংশটা, ওই অংশে পেইন হতে পারে। ভালভোভেজাইনাল ডিসঅর্ডার ডায়াগনোসিস এন্ড স্ক্রিনিং, এগুলা নিয়ে যখন আমাদের পেশেন্ট আমাদের কাছে আসবেন, আমাদের চেম্বারে যখন আসবেন, আমরা কি কি টেস্ট দিতে পারি
আমরা তো দেখলাম কি কি অসুখ হতে পারে, কি কি সিমটমস নিয়ে আসতে পারে, তখন কিন্তু আমরা এই টেস্টগুলো দিব। টেস্টগুলো কি কি আছে এখানে? অ্যামাইনো অর্ডার টেস্ট, বায়োপসি ইফ নিডেড। কারণ যদি ওই সমস্যাগুলা খুব ক্রনিক হয় এবং সেটা খুবই বাজে অবস্থায়, তখন কিন্তু আমরা বায়োপসিও করতে দিতে হতে পারে। তো এই জন্য লেখা বায়োপসি ইফ নিডেড। ফিজিক্যাল ইভালুয়েশন ইনক্লুডিং অ্যাপেন্ডিক এক্সাম। এই যে একটু আগে আমি বললাম আমরা পালপেট করব, ঠিক এইরকমই যখন এরকম কন্ডিশন নিয়ে পেশেন্ট আসবে আমরা গ্লাভস ইউজ করব এবং পেশেন্টকে শুয়ে কিন্তু আমরা পেলভিক এক্সাম করব। না দেখলে আমরা তো বুঝতে পারবো না। অনেক সময় অনেক পেশেন্ট আছে তার যে কন্ডিশন চলছে সেটা ঠিক মতো বলতে পারছে না, তখন আমাদের কিন্তু এক্সাম করতে হবে। তারপর সেলাইন ওয়েট মাউন্ট, এটাও পরে দেখতেছি আমরা। তারপর ভেজাইনাল কালচার, ওইখানে যেই সিক্রেশন গুলা হয়, হোক সেটা বার্থলিনস হোক সেটা লিউকোরিয়া, ওখানে যে সিক্রেশন গুলা হয় সেটা কিন্তু কালচার করতে দিতে হয়। আর ভেজাইনাল পিএইচ লেভেল টেস্ট, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। পিএইচ লেভেল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কনসিভিং এর বেলায়ও কিন্তু এটা একটা অবস্টাকল হয়ে দাঁড়ায়, বেশ বড় অবস্টাকল হয়ে দাঁড়ায় যদি ঠিক ঘরে ফেলে না হয়। এগুলো আর এমনি রেজাল্ট যেটি থাকে হেল্প করে, মানে সেফ থাকতে, ইনফেকশন গুলা দূরে রাখতে সেভ করে। আচ্ছা, এবার হাইজিন। আমাদের এই স্টাডি গ্রুপেই একজন স্যার একবার ক্লাস শেষে বলছিলেন যে আমি যেন হাইজিন নিয়েও কিছু বলি। আজকে যেহেতু ক্লাসটা ওই টপিকের উপরেই, তো আমি একটু হাইজিন নিয়ে বলে নিই। স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা যে অংশটাকে বোঝায়, প্রিভেনশন। প্রথমতই আমরা আগেই সেফ থাকার চেষ্টা করব, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমরা তো হিউম্যান বিং, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝার কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই ক্ষমতা দিয়ে রাখেন। তো ভালো মন্দ বুঝে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আর আমরা তো যারা মুসলমান ধর্মাবলম্বী আছি তারা তো জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় নিট এন্ড ক্লিন থাকবো, এটাই স্বাভাবিক। এটা এক ধরনের প্রিভেনশন। হাইজেনিক ওয়াশরুম। আচ্ছা, এই যে হাইজেনিক ওয়াশরুম, আমরা যে ওয়াশরুমটা ইউজ করব বা টয়লেট ইউজ করব সেটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং আমরা এদিকে খেয়াল করব যে আমরা যেন পাবলিক টয়লেট কখনো ইউজ না করি। পাবলিক টয়লেট ইউজ করলে কি হয়, সেখানে অনেক ব্যাকটেরিয়া থাকে যেগুলা ইনফেকশন করতে পারে। এগুলা নিয়ে আরেকদিন অনেক ডিটেলসে কথা বলা যাবে। তো ওয়াশরুমের ক্ষেত্রে আমরা অবশ্যই পরিষ্কার ওয়াশরুম ইউজ করব, পাবলিক টয়লেট কখনোই ইউজ করব না। এটা বিশেষত মহিলাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে পাবলিক টয়লেটে কখনোই যাওয়া যাবে না। প্রয়োজনে যেখানে যাওয়া হচ্ছে তার আগে সেরে যাওয়া, অথবা অতি দ্রুত কাজ সেরে আবার সেফ যে জায়গা সেখানে গিয়ে কাজ সেরে নেওয়া। কিন্তু অবশ্যই পাবলিক টয়লেটকে আমরা না বলবো পেশেন্টদেরকে ইউজ করতে, না করে দেবো সোজা একদম ক্লিয়ারলি। ফ্রন্ট টু ব্যাক ক্লিনিং, এই ফ্রন্ট টু ব্যাক ক্লিনিংটা কিন্তু ওই যে ছোটবেলায় যখন বাচ্চা পটি ট্রেনিং দেই আমরা, যেটা এখন খুব কমনলি বোঝা যায়, পটি ট্রেনিং যখন দেই তখন কিন্তু আমরা বাচ্চাকে বুঝাবো কিভাবে পরিষ্কার করতে হয়, টিস্যু ইউজ করতে হয় কিভাবে, ফ্রন্ট টু ব্যাক। কারণ ভেজাইনাল ওপেনিং আর এনাস কিন্তু খুব কাছাকাছি। তো আমরা যদি সেখানে এই মানে টয়লেটের পরে যদি আমরা সাফ না করি, পরিষ্কার না করি, এবং এটা যদি উল্টা হয়, ব্যাক টু ফ্রন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু টয়লেটের যে স্টুলের মধ্যে যে ইগুলা থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস গুলা থাকে, ব্যাকটেরিয়া গুলা এগুলো কিন্তু ভেজাইনাল ওপেনিং দিয়ে ইজিলি চলে যায় এবং সেটা ওখানে যে ইনফেকশন করতে পারে। তাহলে আমরা পটি ট্রেনিং এর সময় বুঝিয়ে দিব, শিখিয়ে দিব কিভাবে ক্লিন করতে হয়, কিভাবে টিস্যু ইউজ করতে হয়। যেমন ছোটবেলায় ওয়েট টিস্যু ইউজ করা হয় বাচ্চাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মায়েদেরকে বলবো আপনারা ফ্রন্ট টু ব্যাক ক্লিনিং করবেন, কখনো ব্যাক টু ফ্রন্টে করবেন না। সেই ক্ষেত্রে ছোট বাচ্চারাও কিন্তু এরকম ইনফেকশন নিয়ে, ইউটিআই, বিশেষত ইউটিআই নিয়ে আসে। ছোট বাচ্চারা ইউটিআই নিয়ে আসে, তখন হয় দেখা যায় ডিহাইড্রেশনের জন্য হয়েছে, আর নয়তো এই যে এই ব্যাকটেরিয়ার কারণে হয়েছে যে ক্লিনিংটা ঠিক ছিল না। স্টুলের সেই ব্যাকটেরিয়া গুলা ভেজাইনাল ওপেনিং দিয়ে গিয়ে, ইউরেথ্রাল ওপেনিং দিয়ে গিয়ে সেখানে ইউটিআই এর মতো বড় অসুখ তৈরি করতে পারে। কটন ক্লথ, কাপড় চোপড়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনোযোগী হইতে হবে, পেশেন্টকে বোঝাতে হবে যে ওই পিচ্ছিল কাপড়, তারপর টাইট ক্লথ, এইগুলো যেন ইউজ না করে। এই পেলভিক ক্যাভিটিকে রাখতে হবে হাইজেনিক আর ইজি, ঢিলে ঢালা কাপড় পরা। আর যদি প্রয়োজনের জন্য যখন পরাও হয় তখন যেন সেটা বেশিক্ষণের জন্য না হয় টাইট ক্লথ গুলা।
আর সবসময় ইনার গার্মেন্ট যেগুলা এগুলা যেন কটন হয়। সেই ক্ষেত্রে ওই যে একটু আগে বললাম না যে এখানে কিছু সিক্রেশন হয়, অয়েল সিক্রেশন, সোয়েট, এগুলোও যেন শুষে নিতে পারে সেই কটন, সেই রকম ভালো মানে কাপড় আমরা পেশেন্টকে সাজেস্ট করব ব্যবহার করতে। এবার আসি চেঞ্জিং প্যাড। যেহেতু মেনস্ট্রুয়েশন হয়, প্যাড ইউজ করে বা টেম্পুন ইউজ করা হয়, হ্যাঁ, সেই অথবা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা হয়, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে সাজেশন দিব যে এটা যেন প্যাড যেন অবশ্যই অনেকক্ষণ পরে না থাকে, টেম্পুন যেন অনেকক্ষণ পরে না থাকে, মেনস্ট্রুয়াল কাপ যেন চেঞ্জ করতে থাকে এবং সেটাও যেন ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেয়। এই জিনিসগুলা পেশেন্টকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। একটা সময় ছিল যখন স্যানিটারি প্যাড ছিল না, ন্যাপকিন ছিল না, তখন মানুষ কাপড় ইউজ করতেন। তো ওইগুলাতেও কিন্তু মহিলাদের বেশ দুর্ভোগ পোহাতে হতো। এখন যেহেতু প্যাড, স্যানিটারি ন্যাপকিন চলে আসছে, তো এই ক্ষেত্রে আমরা দেখি ম্যাক্সিমাম মানুষই না পারতে, যারা একেবারে পারে না সেটা আলাদা কথা, তো প্যাড ইউজ করে তাদেরকে আমরা বলবো এভাবে যেন বেশিক্ষণ পরে না থাকে। কারণ এই প্যাড পরে থাকলেও কিন্তু ভেজাইনাল এরিয়াতে ইরিটেশন আসে, তারপরে আর ইয়ে তো থাকেই যে মেনস্ট্রুয়েশনটা হচ্ছে এটা অনেকক্ষণ থাকলে সেটাও তো পচে যায়, এখানেও তো ব্যাকটেরিয়ার গ্রো করতে থাকে। আর কি না করব, সেন্টেড টয়লেট্রিজ প্রোডাক্ট এর সাথে এখানে প্যাডও থাকতে হবে। হ্যাঁ, সেন্টেড কোনো টয়লেট্রিজ মানে হচ্ছে প্রসাধনী বোঝায়, যে আমরা যেন পেশেন্টকে আগে থেকে বুঝিয়ে না করে যে পেলভিক এরিয়া ক্লিন করার জন্য যেই টয়লেট্রিজ বা সাবান যে প্রোডাক্ট ইউজ করা হয় সেটা যেন কখনো সেন্টেড না হয়। সেন্টেড না হওয়ার কারণটাও আরো অনেক ডিটেলস, তো ওইদিকে না গেলাম, আমরা না করে দিব যে সুগন্ধিওয়ালা প্যাডও ইউজ করবেন না, সাবান, তারপর অন্যান্য যে প্রোডাক্ট ভি ওয়াশ টাইপের যেগুলা সেন্টেড প্রোডাক্ট থাকে এগুলা যেন না ইউজ করে। ইউজ কোনটা করবে? মাইল্ড সোপ, নরম, যেটা আমরা ফেসে ইউজ করতে পারবো, ঠিক এরকম। আর এই নিয়ে অত বেশি ঘষা মাজা পরিষ্কার অত কিছু কিন্তু লাগে না। সিম্পল যে শাওয়ার জেল থাকে বা মাইল্ড সোপ যেটা আমরা ফেসে ইউজ করি সেরকম সাবান দিয়েও হালকা ধুয়ে নিলেই হয়ে যায়। আর সেই সাথে কি করতে হবে? ইয়োগার্ট, ক্যানবেরি, এই দুইটা খাবার কিন্তু আমাদের মহিলাদের যেই রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে ওইটার পিএইচ লেভেল ঠিক রাখতে পারে। আর ক্যানবেরিটা কিডনির জন্য ভালো, ইউরিনারি ব্লাডারের জন্য ভালো। তো ওই দিকের সমস্যাগুলোও এড়াতে গেলে দেখা যায় ইয়োগার্টটা আমরা প্রেসক্রিপশনে লিখতে পারি যে খাবেন, ক্যানবেরিটাও খেতে পারেন। এক্সারসাইজের কোনো বিকল্প নাই, অল্প স্বল্প করে সবারই এক্সারসাইজ করা উচিত, ছোট থেকে বড় সবারই করা উচিত। আর মেনস্ট্রুয়েশনের সময় আমরা ডাক্তাররা কখনো বলি না হার্ড এক্সারসাইজ করতে, মেনস্ট্রুয়েশন কমপ্লিট হলে পরেই বা তার আগে বা পরে যেন এক্সারসাইজ করে। এই গেল হাইজিন। তো এই ব্যাপারে আরো অনেক বলা যায়, এগুলো আমরা যারা জানি এগুলো তো নিজেরাই সব বুঝে পেশেন্টকে প্রেসক্রিপশন করব বা সাজেশন করব। আচ্ছা, এবার চলে আসি আমাদের হোমিওপ্যাথিক থেরাপিউটিক্সে। হোমিওপ্যাথিক থেরাপিউটিক্সে প্রথমেই আসতেছে অ্যাবসেস মানে ফোড়া। জেনাইটাল পার্টসে যদি কোনো প্রকারের ফোড়া হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? এপিস, বেল, হিপার সালফার, মার্কসল, সাইলেশিয়া। এখানে কিন্তু থেরাপিউটিক্স এগুলাই যে শেষ তা কিন্তু না, এখানে যা আছে আরো অনেক মেডিসিন পেশেন্টের অনুযায়ী আমরা তো দেখবই, সাইন এন্ড সিমটম নিয়ে, তারপর পেশেন্টের যে ইন্ডিভিজুয়ালাইজেশন, যেটা মেইনলি আমাদের হোমিওপ্যাথদের প্রধান বা মূল কাজ, ইন্ডিভিজুয়ালাইজেশন করে আমরা তাকে প্রেসক্রিপশন করবো। আবার কখনো কখনো আমাদেরকে কিন্তু প্রেজেন্ট কন্ডিশন দেখেও, সিক কমপ্লেন দেখেও কিন্তু প্রাইমারি প্রেসক্রিপশন করতে হয়। তো সেই ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় পরবর্তী মেডিসিন লাগে, ইন্ডিভিজুয়ালাইজ করে তাকে পরবর্তী মেডিসিন দিতে হয়। এখানে অ্যাবসেসের ক্ষেত্রে এপিস, বেল, হিপার সালফার, বেল মানে বেলাডোনা, হিপার সালফার, মার্কসল, সাইলেশিয়া, এগুলো খুব ভালো কাজে দেয়। বার্নিং এর ক্ষেত্রে যদি ওই পেলভিক এরিয়াতে বা এক্সটার্নাল বা ইন্টারনাল যে কোনো এরিয়াতে যদি বার্নিং থাকে, জ্বালা যন্ত্রণা থাকে, সেক্ষেত্রে ক্যান্থারিস কিন্তু প্রথম গ্রেডে আসে, তারপর থ্রিওজিড।
ফিউজোটো কিন্তু বেশ বার্নিং এর অনেক বড় মেডিসিন। মার্কসল তো আছেই, রাস্টক্স আর সালফার। ক্যান্সারিস, ফিউজোট, মার্কসল, রাস্টক্স, সালফার, এই এই কয়েকটা মেডিসিন খুব ভালো কাজে দেয়, খুব প্রমিনেন্ট। আচ্ছা, ক্যান্সার একটু আগে যেমন আমরা বললাম না যে বায়োপসিও করতে দিতে হতে পারে, কোথায় সেটা, এইখানে, হ্যাঁ, বায়োপসি ইজ নিডেড যদি প্রয়োজন হয়। কখন প্রয়োজন হতে পারে? সেটা হচ্ছে যদি পেশেন্টের ক্যান্সার লেভেলে চলে যায়, পেশেন্টের ওই প্রবলেম গুলা লেয়ার আফটার লেয়ার, লেয়ার আফটার লেয়ার হতে হতে, মানে তা ওই পেশেন্টের ইনসিনসিয়ারিটির কারণে যখন ক্যান্সার লেভেলে মানে খুব ক্রনিক স্টেজে চলে যায়, তখন কিন্তু ক্যান্সারের দিকে যখন ধাবিত হয়, তখন আমরা পেশেন্টকে অবশ্যই বায়োপসি করতে দিব। আচ্ছা, এই গেল। তো ক্যান্সারের ক্ষেত্রে কি কি ওষুধ আসতে পারে? এখানে প্রাইমারিলি 3টা দেওয়া আছে, আর্সেনিক, কোনিয়াম, থুজা। আচ্ছা, এই গেল ক্যান্সার। এবার ড্রাইনেস, যেহেতু অ্যালফাবেটিক্যালি আসছে তাই হয়তো বা ক্যান্সারটা পরে আসছে, অনেক ক্রনিক যেহেতু পরে আসছে, কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজার কারণে এটা ক্যান্সারটা আগেই চলে আসছে। আচ্ছা, ড্রাইনেস, ড্রাইনেস হ্যাঁ মহিলাদের একটা অনেক বড় একটা সমস্যা বলতে পারেন। এখনকার দিনে ম্যাক্সিমাম পেশেন্টই এই ড্রাইনেস নিয়ে মানে আসবেন। তাদের যে মেইলি যে সমস্যাগুলো থাকে, রিপ্রোডাক্টিভ অর্গানসের যে প্রবলেমস গুলো থাকে, তার মধ্যে ড্রাইনেস খুবই প্রমিনেন্ট। এই ড্রাইনেসটা কেন আসছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু কথা বলি যে এই ব্যাপারে, যে একটু আগে যেমন আমরা বার্থলিন গ্ল্যান্ড দেখলাম, এখান থেকে সিক্রেশন যদি বন্ধ হয়ে যায়, অথবা ভেতরে যদি লুটিনাইজিং হরমোন যদি সিক্রেশনটা না হয়, এগুলা কোন কোন অর্গান করে? সেই আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস, এরা কিন্তু এই গ্ল্যান্ড গুলা কিন্তু হেল্প করে হরমোন সিক্রেশনের মাধ্যমে। তো এই গ্ল্যান্ড গুলাতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রাইনেসের মতো মানে সমস্যাগুলো পেশেন্টের চলে আসতে পারে। আর অন্যান্য সমস্যা তো হয়, যেমন এই হরমোনের ডিসব্যালেন্স হলে কনসিভ করতেও সমস্যা হয়ে যায়। যা আজকে যখন আমি ওই আমরা যারা সার্কোড অ্যাটেন্ড করছিলাম, সার্কোডের সেমিনার অ্যাটেন্ড করছিলাম, তারা আশা করি এই পর্যন্ত অনেকবার দেখে ফেলছেন বা শুনে ফেলছেন ক্লাসগুলা। আমি যখনই সুযোগ পাই তখনই শুনি, কারণ এটা নিয়ে আমার একটা আনকুইন্টেবল থার্স্ট সবসময় কাজ করে। যেমন আজকে যখন শুনলাম তখন দেখলাম যে পাইনিয়াল গ্ল্যান্ড যখন কাজ ঠিকভাবে না করে, মেলাটোনিন যদি ঠিকভাবে সিক্রেশন না হয়, তখন রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবলেম হয়। আর সেই সাথে কি থাকে, পেশেন্টের মধ্যে সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব থাকে। এই ক্ষেত্রে আমি ক্যালকেরিয়াকে খুব মিলাতে পারলাম। যেমন ক্যালকেরিয়া পেশেন্টদের কিন্তু কনসিভ করতে বেশ সময় লাগে, অনেক সময় লাগে। বিয়ের পরে দেখা যায় 2-3 বছর চলে যায়, কনসিভ করছে না, কোনো কারণ থাকে না, কিন্তু তারপরও দেখা যায় কনসিভ করতেছে না, কোনো টেস্টে ফাংশনাল কোনো মানে প্রবলেমস থাকে না, কোনো ডিসঅর্ডার থাকে না, তাও কেন জানি কনসিভ করছে না। তখন কিন্তু আমরা খেয়াল করব প্রথমত মায়োজেনেটিক ট্রিটমেন্ট দেওয়া, ইন্ডিভিজুয়ালাইজেশন করে ট্রিটমেন্ট দেওয়া। এগুলাতে যখন না হয় তখন কিন্তু আমাদের মাথায় কাজ করতে হবে সার্কোড। কারণ হাইপোথ্যালামাস যদি, মাস্টার গ্ল্যান্ড তো, হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, এটা যদি ঠিকভাবে কাজ না করে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমস গুলা বেশ সিভিয়ার হয়ে যায়। তো এখানে ড্রাইনেস বলতে গিয়ে বেশ সার্কোড সেমিনার পর্যন্ত ঘুরে আসলাম। ড্রাইনেসে কি কি আসতেছে? অ্যাকোনাইট, বেলাডোনা, ক্যালকেরিয়া কার্ভ আর লাইকোপোডিয়াম। ক্যালকেরিয়া কার্ভ তো না, ক্যালকেরিয়া গ্রুপটা, ক্যালকেরিয়া গ্রুপের মধ্যে এই সমস্যাটা থাকে। লাইকোপোডিয়াম, ট্যারেন্টুলা, এখানে একটা মিসিং হয়েছে। ড্রাইনেসের ক্ষেত্রে নেট্রামিউর খুব ভালো কাজে দেয়, সিপিও খুব ভালো কাজে দেয়, এই দুইটা মিস হলো। তারপর আসতেছে এখানে একজিমা, এখানে রাস্টক্স লেখা। এটা বরিক সাহেব, আমাদের বরিক স্যার একটাই থেরাপিউটিক্স এর মধ্যে একটাই মেডিসিন রাখছেন যে একজিমার ক্ষেত্রে শুধু রাস্টক্স, খুব ভালো কাজে দেয় নিশ্চয়ই। যদি আমি পাইনি বা এরকম পেশেন্ট আমি করিনি থেরাপিউটিক্স, তাই আমি তুলে দিলাম, আপনাদের হয়তো কারো কাজে লাগতে পারে। রাস্টক্স, ইরিসিপেলাস উইথ, এখানে ভুল হলো লেখাটা, আচ্ছা, ইরিসিপেলাস উইথ ইডিমা। ইডিমেটাস কন্ডিশন হলে আমরা কিছু মেডিসিন খুব ভালো মাথায় চলে আসে, যেমন এপিস, ওইদিকে আরো কি আচ্ছা আপাতত মনে আসতেছে না, এখানে এপিস দেওয়া আছে তো আমি এপিস নিয়ে বললাম। ইরিসিপেলাস উইথ, এখানে আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা হঠাৎ করে দেখা যাচ্ছে না ম্যাম।
আমি একটু দেখি কেন দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। বলবেন না স্ক্রিন দেখা যাচ্ছে না? থেরাপিউটিক্স নিয়ে আলোচনা করছি। আমাদের ক্লাসের মূল থিম তো থাকে এখানে যে হোমিওপ্যাথি কি মেডিসিন কাজে লাগতে পারে, আমরা কোনটা কোনটা ভাবতে পারি, কোনটা কোনটা প্রমিনেন্ট, এগুলো যদি না দেখি, না বুঝলে কেমনে হলো। আচ্ছা, ইরিসিপেলাস উইথ ইডিমা। ম্যাম, এখানে আমরা চেক করতেছিলাম ইডিমা মানে যে ফুলে যাওয়া, আসলে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ইরিসিপেলাস যে অংশটা একদম রেডনেস হয়ে যায় কোনো জায়গায়, রেডনেস হয়ে ইরিসিপেলাস, আর যদি সে আলবার এতে হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। হাইপারথেসিয়া অথবা সোরনেস। হাইপারথেসিয়া অথবা সোরনেস। সোরনেস মানে কি? মানে ফিলিং র, মানে যেটাকে বাংলায় কি বলে, হাজাকর বা হাজা, এরকমই কিছু একটা সোরনেস। টাটানো, হ্যাঁ টাটানো, টাটানো। আচ্ছা, টাটানো ব্যথা যদি থাকে বা টাটানো কোনো প্রবলেমেটিক যদি কন্ডিশন নিয়ে আসে পেশেন্ট, সেক্ষেত্রে কি কি আসতে পারে? বেলাডোনা, সিমিসিফিউগা, কফিয়া, জেলসেমিয়াম, ইগনেশিয়া, ক্রিওজোট, মার্কসল, মিউরেক্স, নাইট্রিক অ্যাসিড, প্লাটিনাম, সিপিয়াথুজা। তো এইখানে কিন্তু কনস্টিটিউশনাল মেডিসিন ছাড়াও যে অর্গান দেখে, মানে ফার্স্ট লুকে যেই একটা মেডিসিন মাথায় আসা, যেমন বেলেডোনা, যে আমরা সবাই জানি যে ব্লাড রাশ হয়, রেডনেস থাকে, ব্যথাটাও দপদপানো থাকে, এইরকম যখন হয় তখন আমরা এইরকম মেডিসিন গুলো ইউজ করতে পারি। সিমিসিফিজা, কফিয়া, এগুলো অবশ্য কনস্টিটিউশনাল, কনস্টিটিউশন দেখেও ট্রিটমেন্ট দিলে এগুলো সেরে যায়। প্রাইমারিলি এটাও তো তা করে না, হ্যারাস করে না পেশেন্টকে, এগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ইনফ্লামেশন, ভালভাইটিস, এটা বেশ ঝামেলা, ইনফ্লামেশন হয়ে যায়, ভালভাইটিস হয়ে যাওয়া। এই ক্ষেত্রে অ্যাকোনাইট, এপিস, বেল, ক্যালকেরিয়া, ক্যান্থারিস, কার্বোবেজ, কোপাইভা, গ্রাফাইটিস, হেলোনিয়াস, হাইড্রাস্টিস, ক্রিওজোট, মার্কসল বা মার্কর, রাস্টক্স, সিপিয়াথুজা, এই মেডিসিন গুলা প্রমিনেন্ট, এগুলা খুব ভালো কাজে দেয়। আর ইন্ডিভিজুয়ালাইজেশন করে তো যে মেডিসিন আসবে তো সেটা আমরা দিবই। তারপরে আসতেছে আরো ইচিং বা প্রুরাইটাস। এই প্রুরাইটাস কিন্তু আমরা বইয়ের মধ্যে, ইংলিশ বইয়ের মধ্যে বেশ অনেক, মানে মেডিকের মধ্যে পাই। প্রুরাইটাসটা কি? এটা হচ্ছে ইচিং। ইচিং হলে পরে কি কি মেডিসিন আসে? আমরা গ্রিসিয়া, আর্সেনিক, ক্যালাডিয়াম, ক্যালকেরিয়া, ক্যান্থারিস, কার্বোভেজ, কলিনসোনিয়া, কোনিয়াম, ফেগো, তারপর গ্রাফাইটিস, তারপর হেলোনিয়াস, ক্রিওজোট। আমরা একটা জিনিস খেয়াল করছি কিনা, যে এখানে কিছু মেডিসিন আছে যেগুলা খুব কমন, বারবার রিপিটেশন হচ্ছে। তার মানে কি? এই যে মেডিসিন গুলা বারবার রিপিট হচ্ছে, আমি যখন আবার এক্সটার্নাল পার্ট আলোচনা করলাম, তো ইন্টারনাল পার্ট যখন আলোচনা করব তখনও দেখবেন যে এই মেডিসিন গুলা খুব প্রমিনেন্ট, বেশ অনেক কাজে আসতেছে। তাহলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে যে মেডিসিন গুলা খুব কমন, তাহলে ধরে নিতেই পারি স্বভাবত আমরা ধরে নিতে পারি যে এই মেডিসিন গুলার ভিতরেই কিন্তু পেশেন্টটা ঘুরপাক, মানে পেশেন্ট গুলা যারা যারা আসবেন ওইগুলার ভিতরেই ঘুরপাক খায়। আর আরেকটা জিনিস, যে এই ঝামেলাগুলো নিয়ে আসে, এই প্রবলেমস গুলো যখন নিয়ে আসে, আমরা ছোট ছোট মেডিসিন গুলোও কিন্তু দেখবো। ছোট মেডিসিন গুলো আমরা বিশেষত বড়ি থেকে ছোট মেডিসিন গুলো পড়বো, ওগুলা খুব ভালো কাজে দেয়। আমাদের এখানে স্যারেরা যারা আছেন, বড় বড় স্যারেরা তো মেডিকা পড়ান, খুব ভালোভাবেই পড়ান। আমি আজকে আমার ক্লাসের মধ্যে বলবো আমাদের স্যারেদেরকে যারা মেডিকা পড়াচ্ছেন, ওনারা যেন আমাদেরকে ছোট মেডিসিন গুলো পড়ায় দেন, তাহলে আমাদের সবার জন্য উপকার হবে। আচ্ছা, গেল। এখানে হচ্ছে হেলোনিয়াস, ক্রিওজোট, লাইকোপোডিয়াম, মার্কসল,
অরিগ্যানাম, এই যে অরিগ্যানাম এটা কিন্তু ছোট মেডিসিন, কিন্তু কাজ অনেক বড়। তারপর প্লাটিনাম, এটা বেশ বড় মেডিসিন। রেডিয়াম ব্রোম, রাস্টক, সিপিয়া, সালফার, টেরেন্টুলা, আর্টিকা ইউরেন। এক সময় যখন আমি প্রথম প্রথম প্র্যাকটিস শুরু করি, আমবাত, আর্টিকেরিয়া হওয়া, আমবাত আমার মাথায় খালি ঘুরতে যায়, আর্টিকেরিয়া সম্ভবত আমবাতের মেইন ওষুধ। এখন ভাবি আর কি যে না, ঘাটতে ঘাটতে পড়তে পড়তে বহুত মানে অনেক কিছুই থাকে যেগুলো বের হয়ে আসে, জানার শেষ নাই, অনেক অনেক জানতে হয়। আর বিশেষত হোমিওপ্যাথদের তো অনেক জানতে হয়, অনেক। তো আর্টিকা ইউরেন, আবার এবার দেখি পেপিউস আর পাস্টুস। এই ক্ষেত্রে কার্বলিক অ্যাসিড, সিপিয়া, সালফার এগুলা কাজে দেয়। পিউবিক হেয়ার, আমরা কিন্তু এই যে আমরা একটু আগের যে ছবিটা সেটা দেখে আসি। এই যে এখানে যে উপরে পিউবিক হেয়ার আছে, এই পিউবিক হেয়ারও কিন্তু পেশেন্টের অনেক সময় ঝরে যায়। বেশ অনেক কারণ থাকে পেছনে কেন ঝরে যাচ্ছে। তো এই পিউবিক হেয়ার যখন ঝরে যায় তখন আমরা কি কি মেডিসিন ভাবতে পারি বা কি কি মেডিসিন প্রাইমারিলি চলে আসে। পিউবিক হেয়ার ফল ঝরে যায়, মার্কসল, নেট্রামিউর, নাইট্রিক অ্যাসিড। এখানে জিঙ্কামও আছে, জিঙ্কামটা লেখা হয়নি, ভুল হয়েছে আমার। জিঙ্কাম আছে, কারণ জিঙ্কামটা মনে থাকার কারণ আমি যখন ফোর্থ ইয়ার মানে ফাইনাল ইয়ারে যখন ভাইবা দিচ্ছি, স্যারেরা প্রশ্ন করছিলেন, এক স্যার বেশ বয়স্ক স্যার প্রশ্ন করলেন যে পিউবিক হেয়ার ফলের মধ্যে কি কি ওষুধ আসতে পারে। তখন আমি নেট্রামিউরের কথা বললাম, নাইট্রিক অ্যাসিড, স্যার বলে দিলেন যে জিঙ্কাম মেটা আছে। তো এই কারণে এই ভুলটা আমার কখনোই হবে না, যে পিউবিক হেয়ার ফল যদি কোনো পেশেন্ট থাকে আমি কিন্তু মার্কসল, নেট্রামিউর, নাইট্রিক অ্যাসিডের সাথে জিঙ্কামটাকেও ভাবতে পারবো, মাথায় আসবে। আচ্ছা, নেক্সট আসতেছে ভালভা লেবিয়া পেইন। ভালভা লেবিয়া পেইন, ভালভাতে মানে ওই অংশটা এক্সটার্নাল, পুরোটা পার্টি তো ভালভা, সেখানে যদি পেইন হয় কোথায় এক্স্যাক্টলি, যদি লেবিয়াতে পেইন হয়, যে লার্জার হোক স্মলার হোক, লেবিয়াতে যদি পেইন থাকে সেক্ষেত্রে আসবে বেলাডোনা, বারবেরিস। বারবেরিস কিন্তু মহিলাদের অনেক বড় একটা মেডিসিন। তারপর আসতেছে ক্যালকেরিয়া। ক্যালকেরিয়া গ্রুপটাই তো আমার কেন জানি মনে হয় ক্যালকেরিয়া গ্রুপটাই যেন মেয়ে বাচ্চাদের, ছোট বাচ্চাদের বিশেষত বেশ বড় মেডিসিন, বা আমি ম্যাক্সিমাম পেশেন্টে দেখি ক্যালকেরিয়াই প্রমিনেন্ট হয়ে আসে। তারপরে আস্তে আস্তে যখন বাদ দিতে থাকি যে কোনটা নিলে হবে না নিলে হবে, তখন হয়তো বা ডিফারেন্সিয়েট চলে আসে। কিন্তু ক্যালকেরিয়া প্রথম আসলে পরে দেখা যায় যে না, ক্যালকেরিয়া কনস্টিটিউশন, কারণ এখনকার দিনে কিন্তু হরমোনাল ব্যালেন্স বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক বা মিডল এজ সবারই বেশ হরমোনাল প্রবলেম থাকে। তখন দেখা যায় হয় বেশ শুকিয়ে যায়, নয়তো একদম ক্যালকেরিয়া টাইপ হয়ে যায়, তারপরে ক্যাপসিকাম টাইপ হয়ে যায়। এইগুলা দেখলে পরে আমরা মাথায় কিন্তু আসে, আমরা যারা হোমিওপ্যাথ অস্বীকার করার কোনো ওয়ে নাই, মাথায় চলে আসে পেশেন্টদের দেখলেই। আচ্ছা যাক, তারপরে ক্যানাবিস সেটাইবা, এটার ব্যাপারে তো জানেনি, এটা খেলে পরে কি হয়। তো এই ক্যানাবিস সেটাইবা কিন্তু ইচিং এ, বালবার পেইনে খুব ভালো কাজ দেয়। তারপর ক্রিওজোর যদি বার্নিং সহ কোনো পেইন নিয়ে আসে, বার্নিং সহ পেইন, এটা মাথায় রাখবেন, বার্নিং সহ যদি পেইন নিয়ে আসে তাহলে আমরা বালবার লেবিয়া পেইনে, বার্নিং সহ পেইনে ক্রিওজোর ভাবতে পারবো আসে। মার্কর, ফসফরাস, সিপিয়া, এই হলো বালবার লেবিয়া পেইনে। পলিপ, ভালভার এরিয়াতে পলিপও হতে পারে, যে লেবিয়াল যে অংশগুলো সেদিকে ডানে বামে পলিপ হতে পারে, সেক্ষেত্রে ফসফরাস, সুজা, এই দুইটা প্রমিনেন্ট। এরকম পেশেন্ট আমি পাইনি, আমি এই ব্যাপারে জানি না। তো পলিপের ক্ষেত্রে ফসফরাস, সুজা, আরো মেডিসিন আছে, এটা তো থেরাপিউটিক্স এই দুইটাই প্রমিনেন্ট। সোয়েট অফেন্সিভ, একটু আগে যেটা বলছিলাম যে সোয়েট পিউবিক এরিয়াতে যে পিউবিক হেয়ার গুলা হয়, এইগুলার যে সিক্রেশন হয়, অয়েল সিক্রেশন এবং সোয়েটিং হয়, তো ওই সোয়েটিংটা যদি অফেন্সিভ হয়, খুবই দুর্গন্ধযুক্ত হয়, তখন আমরা এই কয়েকটা মেডিসিন ভাবতে পারবো, পেশেন্টকে দিতে পারবো। ক্যালকেরিয়া, ফেগো, মার্কসল আর পেট্রোলিয়াম সালফার তুজা। আমাদেরই কোনো এক স্যার একবার বলছিলেন যে অফেন্সিভ সোয়েট যদি পেলভিক এরিয়াতে কোনো পেশেন্ট নিয়ে আসে, বিশেষত বাচ্চা, আমরা প্রথমেই তাকে ক্যালকেরিয়া দিতে পারবো, একদম এইভাবে এক্সাক্ট করে এইভাবেই বলছিলেন। তো এই ক্যালকেরিয়ার সাথে আরো কি কি আসতে পারে, ফেগো আসতে পারে, মার্ক আসতে পারে, পেট্রোলিয়াম সালফার তুজা এগুলো আসতে পারে। এবার আসি আলসার। আলসারের ক্ষেত্রে আর্জেন্টাইন, আলসার মানে ঘা হয়ে যাওয়া, আর্জেন্টাইন,
আর্সেনিক, অরামিউনেট। অরামিউনেট তো মহিলাদের অনেক বড় মেডিসিন, আমাদের স্টাডিতে সম্ভবত পড়ানো হয়েছে বা হবে। আচ্ছা, তারপর গ্রাফাইটিস, সালফার, মার্সল, সিপিয়া, সালফার, থুজা। এই আলসারেশনে এই কয়েকটা মেডিসিনে দেখবেন এখানে যেমন নাইট্রিক অ্যাসিড দেওয়া। আমার মনে হয় এই গ্রুপের বেশ অনেক মেডিসিন এইসব আলসারের ক্ষেত্রে খুব ভালো কাজে দিবে। শুধু নাইট্রিক অ্যাসিড না, নাইট্রিক অ্যাসিড ছাড়াও কার্বলিক অ্যাসিড, অন্যান্য অ্যাসিড গুলোর কাজে আসতে পারে। ভ্যারিসেস মানে ফেটে যাওয়া, ব্লিডিং হওয়া, যে ভালভার এরিয়াতে, মানে পিউবিক এরিয়াতে যদি অথবা পেলভিক এরিয়াতে যদি ভেরিস হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া, কার্বোভেজ, লাইকো। হ্যাঁ, ভেরিসটা অনেক বড় একটা টার্ম, এটা নিয়ে আপনারা দেখে নেবেন, গুগল করে দেখে নেবেন। ভেরিস শুধু ভালভার এরিয়াতেই হয় না, ইসোফেজিয়াল এরিয়াতে হয়, বেশ অনেক এরিয়াতে, যেই বড় বড় ক্যানেল গুলো থাকে আমাদের হিউম্যান বডিতে, সেগুলোতে ভ্যারিস হতে পারে। এবং ভ্যারিসটা খুব একটা ডেঞ্জারাস একটা টার্ম বা ডিজিজ। আচ্ছা, তারপর আসতেছে ওয়ার্ড, অরামিউর, মেডোরিনাম, থুজা। ওয়ার্ডের ক্ষেত্রে দেখেন ম্যাক্সিমাম পেশেন্ট আসলেই আমরা হোমিওপ্যাথিটা প্রথমে ভাবি যে হয়তো থুজা দিয়েও থাকেন। অনেকের প্রেসক্রিপশনে আমরা দেখি আগে পরে, কারণ যারা একবার হোমিওপ্যাথিতে বুঝতে পারেন যে না, এটার সাইড ইফেক্ট অন্যান্য প্যাথি থেকে কম, অথবা এটা দিয়ে যেই আরোগ্যটা আসে এটা খুব ভালো হয়, সেই ক্ষেত্রে তখন কি হয়, পেশেন্ট কিন্তু এক ডাক্তার দিয়ে যদি না হয় আরেকজন হোমিওপ্যাথের কাছে কিন্তু যান। তখন আমরা আগের জনের প্রেসক্রিপশন যদি দেখতে পাই, দেখা যায় যে ওনারা এই মেডিসিন গুলা প্রেসক্রিপশন করে রাখছেন। যদি করে রাখেন, সেক্ষেত্রে যদি কাজে না দিয়ে থাকে, তখন আমরা কিন্তু এগুলা ভাববো না, আমরা আরো অন্যান্য যে মেডিসিন গুলা আছে সেগুলা ভাববো, সেগুলা দেখবো। আর পেশেন্টের একটাই কথা, আমরা তো ইন্ডিভিজুয়ালাইজেশন করবো, সেই ক্ষেত্রে মায়োমেটিক কজ বের করব। এইগুলা যদি এগুলা দিয়ে যদি সেরে যায় পেশেন্ট, আলহামদুলিল্লাহ। যদি না সারে, তখন কিন্তু আমরা নসরের দিকে যাব। নসরে না গেলে আমরা বাউল নসরের দিকে তাকাবো, অথবা তারপরও আর কি আছে, সার্কোডসের দিকে তাকাবো। তো এই সার্কোড ফিমেল যে রিপ্রোডাক্টিভ, ফিমেল না মেলের ক্ষেত্রেও যে রিপ্রোডাক্টিভ অর্গানস আছে, এই ক্ষেত্রে হরমোনাল ব্যালেন্সটা যে কত জরুরি, যখন পেশেন্ট আসে, যখন তাদের কন্ডিশন, তাদের সিমটম সাইন গুলা নেই আমরা, তখন কিন্তু বুঝতে পারি যে তার প্রবলেম গুলা কোথায় হচ্ছে। আর যদি ডায়াগনোস করে আসে সেটা তো ভালো কথা, ডায়াগনোস করে না আসলে আমরা কিন্তু পেশেন্ট দেখলে বুঝতে পারি। এটা হোমিওপ্যাথ হওয়ার একটা অনেক বড় আশীর্বাদ বলতে পারেন, যে আমরা পেশেন্ট দেখলে বুঝতে পারি তার প্রবলেমসটা কি হচ্ছে, কেন হচ্ছে। আর বিশেষত যদি সেটা হরমোনাল ডিসব্যালেন্স হয়, তো সেই ক্ষেত্রে আমরা এই চিন্তাগুলা করতে পারবো। আচ্ছা, এই গেল আমার আলোচনার মানে এক্সটার্নাল পার্টের আলোচনা। তো ইন্টারনাল পার্ট গুলো আরো ডিটেল, আজকে আমি আর ওই দিকে যাচ্ছি না, এই পর্যন্তই। আজকে আমরা এক্সটার্নাল পার্ট নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করি পরবর্তীতে ইন্টারনাল পার্ট নিয়ে, ওই অংশটাও আরো বেশ বড়, অনেক ব্রড, ওই সব নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, যদি কারো কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করতে পারেন।